স্বাগত আজকের বাংলাদেশে। আপনাদের সাথে আছে আমি খালেদ মহিউদ্দিন। গুজবের শক্তি এখন বেশ জোরালো, তাই বাংলাদেশে নাকি সত্যিটাই মিথ্যা আর মিথ্যাটাকে সত্যিতে পরিণত করছে কেউ কেউ। সেজন্য আজকের অনুষ্ঠানে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে সত্য এবং মিথ্যা। আলোচনার জন্য আজ আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন ব্যারিস্টার নাসিরউদ্দিন আহমেদ অসীম, মানবাধিকার বিষয়ক সম্পাদক, বিএনপি। আছেন রাজশাহী 6 থেকে নির্বাচিত সংসদ সদস্য জনাব শাহরিয়ার আলম এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক এবং লন্ডন বিশ্ববিদ্যালয়ের গবেষক জনাব শামীম রেজা। স্বাগত আপনাদের। অসীম ভাই, আপনাকে স্বাগত জানিয়ে একটি প্রশ্ন দিয়ে শুরু করতে চাই যে আপনারা আজকেও একটি জাতীয় স্থায়ী কমিটির বিবৃতি আমাদের কাছে এসে পৌঁছেছে, যেখানে আপনারা বলেছেন যে মানে গতকাল দিবাগত রাত্রেই বলা যায় যে সোমবার মানে যে পুলিশি যে অ্যাকশন হয়েছে তাতে বহু লোক মারা গেছে এবং মিডিয়াকে সেখানে ঢুকতে দেওয়া হয়নি, এবং আপনারা সেই লাশের সংখ্যা এক এক সময় এক এক রকম বলেছেন যে 2000, 3000, 1000, 1500 এরকম বলেছেন। এই সংখ্যাটি আপনারা কোত্থেকে পেলেন? এই সংখ্যাটি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির যে সবার যে সিদ্ধান্ত বা যেই মতামত ওনারা ব্যক্ত করেছেন, এটা সম্পর্কে আমার এই মুহূর্তে এখনো পর্যন্ত আমি জানি না। এনিওয়ে, যেটা হয়েছে যে আপনি যেটা বলছেন যে গুজব সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্য করে, জি, আমি ওটার কথা বাদ দিলাম। সংখ্যাটা কি খুব বড় বিষয়? প্রথম কথা হচ্ছে যে আপনার নির্বিচারে মানুষ হত্যা করা হয়েছে কিনা। বাংলাদেশে প্রথমত আপনার যে অনেকগুলো ইলেকট্রনিক্স মিডিয়া আছে, জি, কেউ কিন্তু প্রকাশ করতে পারেনি খুব একটা। দিগন্ত টিভি আপনার দেখিয়েছে কিছুটা, আর টিভিতেও আমি দেখেছি বলতে কি আর টিভিতে আমি দেখেছি, ইউটিউবে দেখেছি। কি প্রকাশ করতে হয় অসীম ভাই? আপনার যে সংখ্যার কথাটা যেটা বলা হয়, জি, সংখ্যার কথা, আপনার যে মানে আর্লি আওয়ার অফ 6 জি মে, জি, সেখানে আপনার মুক্ত সংবাদ প্রবাহ যেটা, জি, সেটা বাংলাদেশে বাধাগ্রস্ত হয়েছে। এ সরকারের সময় বারবার হয়েছে, পত্রিকা বন্ধ করে দেওয়া হয়েছে, ইলেকট্রনিক্স মিডিয়াও বন্ধ করে দেওয়া হয়েছে। স্বাভাবিক, তারই অংশ হিসেবে এটা হতেই পারে, করেছেন ওনারা। কতটুকু রিজনেবল বা কতটুকু না, রেস্ট্রিকশন ইম্পোজ করারও নিশ্চয়ই আপনার সরকারের উপর দায় দায়িত্ব আছে। কিন্তু আন্তর্জাতিক মিডিয়া আপনার এই বিষয়টা এসছে, কেউ বলেছেন 2500, কেউ বলেছেন 1500, আন্তর্জাতিক মিডিয়া কোনটার নাম বলবেন আপনি? এরকম বলছে। আপনি আন্তর্জাতিক মিডিয়া যেমন আল জাজিরা থেকে স্পেকুলেট করে বলা হয়েছে, আল জাজিরার স্পেকুলেশন, আল জাজিরার স্পেকুলেশন না, এক সময় বলেছে তারা 25 জন। আল জাজিরার স্পেকুলেশন থেকে কিন্তু আল জাজিরা ফিরে এসেছে। আমার কাছে আল জাজিরার সর্বশেষ আমি এই বিষয়টা এখন বলছি। একবার বলেছে আল জাজিরা একটা স্পেকুলেশন, তাও অন্য কারো বরাত দিয়ে বলেছে, এবং তারপরে কিন্তু তারা যেটা বলেছে যে অসীম ভাই আপনার অনুমতি নিয়ে বলতেছি, এট লিস্ট 14 পিপল ডেড অন সানডে। আমি ওই কথাটাই বলছিলাম যে সংখ্যাটা বড় কথা নয়, নির্বিচারে হত্যা করা হয়েছে, সেটাই কিন্তু মুখ্য বিষয়। আর আমি যেটা বলছি, আমি কিন্তু অন্যান্য আপনার যে ওয়েবসাইটে, ইউটিউব বলেন, ফেসবুকে বলেন, যে সমস্ত ভিডিও ক্লিপস গুলো আছে, জি, সেগুলো থেকে বোঝা যায় সংখ্যা কিন্তু যে 14 এর কথা যেটা বলেছে কিংবা 25, ইট মাস্ট বি মোর দেন 25 অর মোর দেন 100। আমি একটু এম কে আনোয়ার সাহেবের কথায় আসি। ওই দিনে উনি বলেছিলেন যে কত সহস্রাধিক মারা গেছেন, তারপরের দিন আবার সাদেক হোসেন খোকা সাহেব এরকম বলেছেন যে কোনো মিডিয়াকে থাকতে দেওয়া হয়নি। এখন আমি একটু দায়িত্ব নিয়ে বলতে চাই যে আমরা ওই দিন অনুষ্ঠান শুরু থেকে আমাদের আজকের বাংলাদেশটা শেষ হওয়ার আগ থেকে আমরা সেখানে ছিলাম। আপনি যদি চান একটু আপনি সারাদিনের ভিডিও ফুটেজ একটু দেখে নিতে পারেন। আমরা কি একটু দেখতে পারবো? আমরা দেখতে চাই, উনি আমরা দেখতে চাই, একটু আমরা দেখি, কারণ আমরা একদম 12টা থেকে 4:30 পর্যন্ত আপনাদের কিছু নির্বাচিত অংশ দেখাচ্ছি। আপনারা চাইলে যে কোনো অংশ থেকে আপনারা আরো বেশি দেখতে পারেন। আপনি দেখতে পারেন এখানে 11:30 পুরানা পল্টন মোড় আমরা দেখতে পাচ্ছি, র্যাব এবং পুলিশের সদস্যরা এখানে জড়ো হচ্ছেন। 12:20 আমরা দেখতে পাচ্ছি যে বাইতুল মোকাররম মসজিদের সামনে তারা যাত্রা শুরু করেছেন। এখানে অনেক মিডিয়ার ক্যামেরা দেখা যাচ্ছে। এখানে বেশিরভাগ টেলিভিশন এবং প্রিন্ট মিডিয়ার তো সাংবাদিকরা ছিলেনই, প্রচুর এটা যাচ্ছেন। আমরা কিন্তু এই পুরো ঘটনাগুলি এগুলি লাইভ প্রচার করেছি, রাশ ফুটেজ থেকে নেওয়া। এটা দেখছি 1:20 রাত, আমরা সমাবেশের কাছাকাছি। আমরা সমাবেশের সামনে পুলিশের অবস্থান দেখতে পাচ্ছি। 1:45 আমি একটু অসীম ভাই আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই। 2:45 সময় হেফাজতের সমাবেশের মধ্যে বক্তৃতা রাখা হচ্ছে, এরা উপস্থিত আছেন। পুলিশ তাদের সরে যেতে বলছে, তারা বলছেন তারা কিছুতেই যাবেন না। আমরা দেখতে পাচ্ছি যে লাঠি উঁচিয়ে তারা এই বক্তব্য দিচ্ছেন। আপনি দেখেন যেখানে লাঠি আছে, আগুন ধরানো হয়েছে কিছু জায়গায়। ইতস্তত বিক্ষিপ্ত লোক আমরা দেখতে পাচ্ছি যে নানা জায়গায়। এই পুলিশের উপর ইট পাটকেল নিক্ষেপ করা হচ্ছে।
ব্যারিকেড ভেঙে রাইট কার ঢুকলো। রাইট কার ঢুকছে। কতগুলি ক্যামেরা সেখানে? সবগুলি টেলিভিশন, অলমোস্ট সবগুলি। আমরা লাইভ ছিলাম, সময় লাইভ ছিল, 71 টেলিভিশন কিছুটা সময় লাইভ ছিল, অন্য টেলিভিশন লাইভ ছিল। এখন তারা দৌড়ে যাচ্ছে। গুলি হচ্ছে বা রাবার ফাঁকা গুলি বর্ষণ করা হচ্ছে উপরে, চলে যাচ্ছেন তারা সবাই। শাপলা চত্বর খালি। এই যে পিছু হাঁটা আপনি দেখবেন, এই যে পুরো সোনালী ব্যাংকে ঢুকছে। সবাই আসছে 3টা 5 মিলে। শাপলা চত্বরের এখানে কিছু লোক আছেন যাদেরকে পুলিশ আবার পরে ধরে। আপনি সময়ের দিকে আমি একটু নজর দিতে বলছি, 3টা 10 মিনিট। চলে যাচ্ছেন লোক। তিনটা 10-এর একটু পরে হবে, ওরা যাচ্ছেন। আমরা মনে হয় মোটামুটিভাবে দেখেছি। আমি আরো অসীম ভাই, আপনার কাছে আরো দুটো বিষয় আমি একটু আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই আপনার অনুমতি নিয়ে। একটা হচ্ছে যে আমাদের বিবিসির একজন রিপোর্টার, যার নাম হচ্ছে কাদির কল্লোল, উনি ওইখানে ছিলেন। উনি বলছেন যে ভোর রাত 1টার দিকে আমি নিজে সেখানে পৌঁছাই, রাত 1:15টায়। প্রথমে পুরো শাপলা চত্বরটি ঘিরে ফেলা হলো, তারপর সেখানে জড়ো হওয়া হাজার হাজার লোককে সরে যেতে বলা হয়, কিন্তু প্রথমে কেউ সরে যায়নি। পুলিশ এরপর শত শত ফাঁকা রাউন্ড গুলি এবং টিয়ার গ্যাস শেল ছুটতে শুরু করে, সাউন্ড গ্রেনেডও ব্যবহার করে। এরপরই ছত্রভঙ্গ হয়ে পালাতে শুরু করেন হেফাজত ইসলামের কর্মী সমর্থকেরা। আমি নয়া দিগন্ত পত্রিকা থেকে একটি অংশ আপনাকে পড়ে শোনাতে চাই, দৈনিক নয়া দিগন্ত। সেইখানে উনি বলছেন যে দেখা মেলে হেফাজত ইসলামী সদস্যদের ওই ঘটনার পরে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তখন আর তাদের কিছু বলছেন না, বরং তাদের পদ বাতলে দেওয়া হচ্ছে। 12 বছরের একটা শিশুকে উদ্ধৃত করা হয়েছে, সে বলছে যে পুলিশের সদস্য তাদেরকে পথ দেখিয়ে দিয়েছে। এরপরও আপনারা যে বলছেন যে শত শত হাজার, এখন আপনার এই যে ভিডিও ক্লিপটা যেটা দেখেছি, আপনার সময় দেখেছি 3টা 10 মিনিট, আমি 2টা 6, 2টা 7-এর যে ক্লিপ দেখেছি, আপনি নিউক্লিয়াস, যেটা নিউক্লিয়াস না, নিউক্লিয়াস, সেটা দেখিয়েছেন, শাপলা চত্বরটা দেখিয়েছেন আপনি। শুরুটা হয়েছে কোথা থেকে? আপনি যদি দেখেন 3 দিক থেকে তাদের অবস্থান ছিল। দৈনিক বাংলা থেকে শুরু করে প্রথমে যেই অংশটা, আপনার শেষ অংশটা অর্থাৎ সমাবেশের, সেই অংশটার ফুটেজ আমি দেখেছি। আপনি যদি বলেন যে কোনো একদিন, তাহলে সেই ফুটেজটা আমি এসে, আপনারা যদি দিগন্ত টিভি বন্ধ হয়ে গেছে, আপনারা কিন্তু বন্ধ হননি, ইসলামিক টিভি বন্ধ হয়ে গেছে, আপনারা কিন্তু বন্ধ হননি, তাহলে কারণটা কি? দিগন্ত টিভি বা ইসলামিক টিভিতে কি এরকম কোনো ফুটেজ আপনি দেখেছেন? ফুটেজটা যখন রাত 2টা 6, 7-এর ফুটেজ, যে ফুটেজটা এখন ইউটিউবে আছে, ফেসবুকে আছে, সেটা আপনার শুরু হয়েছে, আপনারা তো নিউক্লিয়াস দেখিয়েছেন, নিউক্লিয়াস দেখিয়েছেন। তারা কিন্তু আপনার যে পেরিফেরি যেটা ছিল, সেই পেরিফেরি যেখান থেকে শেষ বর্ডার, যেখানে লাশের স্তূপ পড়ে আছে, আমি সেটা দেখেছি। আপনি যদি বলেন যে আমি সেটা এনে দেখিয়ে দিব, হ্যাঁ আমি দেখেছি। এবং আমি যদি আপনি চান, আমি কিন্তু এখানে একজন লাশও দেখিনি, আপনাদের এখানে একজন লাশও দেখিনি। আমরা লাশের ছবি দেখাই না, কিন্তু ধরেন আমরা যদি নয়া দিগন্তের লাশের ছবি দেখি, এখানে যে ওরা লাশের ছবি দেখিয়েছে সেটার মধ্যে চারজনের লাশ দেখা যাচ্ছে। এটা তো একটা সেগমেন্ট না, ওই ছবিটার ব্যাপারে আমার কমেন্টস আছে। না ওই ছবিটার ব্যাপারে আমার কমেন্টস আছে। এটা একটা সেগমেন্ট, আমি এই বিতর্কে যাব না। আমার কথাটা তো একজন যদি মরে থাকে,
সেটা একটা অন্যায় হয়েছে। আমি আসছি, নির্বিচারে আপনি গুলি করেছেন রাতের অন্ধকারে। 74 সালে নাকি আপনার রক্ষী বাহিনী দিনের বেলাতে গুলি করত, এই সরকারের সময় রাতের অন্ধকারে করা হয়েছে। 25শে মার্চের কালো রাত, অনেকে বলেন যে এটার সঙ্গে ওটা তুলনা করার কোনো কারণ নেই। পশ্চিম পাকিস্তানিরা পূর্ব পাকিস্তানি, পাকিস্তান বাংলাদেশের নিরীহ জনগণের উপর, নিরস্ত্র জনগণের উপর হামলা করেছিল। দেখেছেন যে সারাদিন কি না হয়েছে না, সেখানে? আমি দেখেছি, সেটার জন্য বিচার চাই। আমার কথাটা একটা জিনিস আছে, দেখেন যে আপনার প্রক্সিমিটি কতটুকু। জি, এই যে আজকে হেফাজত ইসলাম এই পর্যায়ে এসছে, তারা তো এর আগেও এসেছিল, শাপলা চত্বরে তারা সমাবেশ করে গেছে, শান্তিপূর্ণভাবে তারা চলে গেছে। যখন তারা এসেছিল প্রথমবার, তখন তাদেরকে অনেক বাধা বিপত্তি অতিক্রম করে তারা এখানে এসেছিল। পরিবহন বন্ধ ছিল, বাধা দেয়া হয়েছে, তারা এসছে। এবার আপনার অবরোধ করবে তারা, আপনি অবরোধই বা কেন করতে দিলেন? এই ঢাকা প্রশ্নটি শহরে কেনই বা ঢুকতে দিলেন? এই আমি তো মনে করি যে এটার পেছনে একটা গভীর ষড়যন্ত্র আছে। এই প্রশ্নটি অবশ্যই- বাংলাদেশের ভবিষ্যৎ অনেক বেশি অন্ধকার, এবং কেন এই তাদেরকে- বাস্তবতাটা সকলকে মানতে হবে। কেন তাদেরকে অবরোধ করতে দিল, সমাবেশ করতে হলো, সেই প্রশ্নটি আসে। আমি শাহরিয়ার ভাইয়ের কাছে অন্য একটি প্রশ্ন করতে চাই। শাহরিয়ার ভাই, এইটা স্পষ্ট বোঝা যাচ্ছে যে বিএনপির আমাদের মিডিয়ার উপর কোনো আস্থা নাই, কারণ তারা মনে করছে যে ইসলামিক টিভি এবং দিগন্ত না, টিভি বন্ধ হওয়ার বিএনপি ফলে কিন্তু এই কথা বলেনি। বিএনপি বলেছে যে মিডিয়াকে ঢুকতে দেওয়া হয়নি, মিডিয়াকে ঢুকতে দেয়া হয়নি, এবং বিএনপি বলেছে যে মিডিয়া মিডিয়াকে কিন্তু ঢুকতে দেয়া হয়নি। আমি বিএনপি একটা কথা বলি জি। আপনাকে, মিডিয়া কন্ট্রোল কি জিনিস? মিডিয়াকে নিয়ন্ত্রণ করা হচ্ছে। আপনি মনে করছেন যে আমরা কন্ট্রোল মিডিয়া? নিঃসন্দেহে আমি মনে করি, যে আপনি মনে করছেন আমি যে control? নিঃসন্দেহে মনে করি। আচ্ছা, এইটা এই ব্যাপারে আপনি যেহেতু মনে করছেন যে মিডিয়া কন্ট্রোল, এবং আপনিও শাহরিয়ার ভাইকেও আমরা দেখতে পাচ্ছি আওয়ামী লীগও নিশ্চয়ই মনে করে যে মিডিয়া কন্ট্রোল বা মিডিয়া তাদের কন্ট্রোলের বাইরে, তা নাহলে আপনারা 21 ইসলামিক টিভি এবং দিগন্ত টিভি কেন বন্ধ করলেন? আপনারা কি মনে করেন যে আমরা 25টা টেলিভিশন চ্যানেল মিলে যেটুকু শক্তি ইসলামিক টিভি দিগন্ত টিভির শক্তি তার চেয়ে বেশি, বা তারা কেন বন্ধ করতে হবে কেন তাদের? আমরা সারা রাত সেখানে উপস্থিত ধন্যবাদ ছিলাম, আপনাকে। আমরা সারা রাত সেখানে দেখাচ্ছি, তারপর আপনাদের কেন একটা দুইটা টেলিভিশন আপনাদের বন্ধ করতে হবে? ধন্যবাদ আপনাকে। একটু যদিও প্রশ্নটা আমাকে উদ্দেশ্য করে করেনি, অসীম ভাইকে করেছিলেন। বিএনপি সত্য নিয়ে রাজনীতি কবে করেছে? বিএনপির রাজনৈতিক দলের জন্মই তো হয়েছে কিছু মিথ্যা দিয়ে। না, আমরা রাজনৈতিক আমি দলের জন্মের মধ্যে শেষ, না যাই, শাহরিয়ার এই ভাই। কমেন্টস আমার শেষ। জি, শাহরিয়ার ভাই। আপনি যে এখনই যে ছবিটা দেখালেন, নয় দিগন্ত পত্রিকাটা যদি দয়া করে বের করেন, যদি ক্যামেরা এখানে আমাকে ফোকাস করতে পারে, যে ছবিটি আপনি দেখালেন যে 4টি লাশ পড়ে আছে, যে ব্যক্তিটি পড়ে আছেন তা একটু পরেই আরেকটা ছবিতে দেখা গেছে 3জন র্যাব সদস্য গিয়ে তার মাথায় পানি ঢেলে তাকে উঠে বসিয়েছেন। এই ছবিটা যদি দয়া করে একটু ক্যামেরায় ফোকাস করে একটু দেখান। নয়া দিগন্ত এই ছবিটি প্রকাশ করেছে। আপনার ইসলামী টেলিভিশন এবং দিগন্ত টেলিভিশন ধারাবাহিকভাবে গত কয়েক মাস ধরে এরকম মিথ্যাচার করে যাচ্ছিল, যে মিথ্যাচারটি ওই পত্রিকাতে নয়া দিগন্তে আমি যদি আজকে অসীম ভাইয়ের দেখেছেন। কথা ধার করে বলি, এবং কালকে অসীম- এই আপনার- কারণেই তাদেরকে বন্ধ করা হয়েছে। অবরোধ এবং সমাবেশ আপনারা আচ্ছা। করতে দিয়েছেন। দিগন্ত টিভি কালকে সারাদিন ধরে চলেছে, ওই দিন সারাদিন ধরে চলেছে, আপনারা বন্ধ করেছেন এমন একটা সময় যখন এই গুজব বা মিথ্যার ভিত্তি তৈরি করে দিতে পারে এইসব বন্ধ করে দেওয়া। না, আমি- মোটেই নয়। আমি যদি একটু অ্যাড করি, বাংলাদেশ আওয়ামী লীগ একজন ক্যাজুয়ালিটিও হয়নি, কোনো হতাহত ছাড়া আপনার পুলিশ এই আপনার র্যাব বিজিবি এই অপারেশন করেছে। এটা সরকারের দায়িত্বশীল অনেক মন্ত্রীরা বলেছেন, হতাহত হয়নি। কে বলেছে হতাহত হয়নি? আপনার পত্র পত্রিকা যদি আচ্ছা, আপনি আমি পড়েন, আরেকটু বলি। আপনি এইটা দেখতে এটা পারবেন। একটা দিক তো আছে যে হতাহত হয়েছে কি হয়নি, আপনি যদি মিডিয়াকে আস্থা রাখেন, আমরা মিডিয়াটা সারাক্ষণই সেখানে ছিলাম, এমন কোনো সাংবাদিককে যেতে বাধা দেওয়া হয় না, সেটা আমি নিশ্চিত করে বলতে পারি আমার দায়িত্ব নিয়ে। শাহরিয়ার ভাই শুধু বলেন যে কেন আমরা দেখলাম যে দিগন্ত টিভি এবং ইসলামিক টিভিকে বন্ধ করে দিতে হলো। দেখেন, আপনি কিন্তু আপনার টেলিভিশনের ফুটেজ অসীম ভাইয়ের মতো একজন শিক্ষিত মানুষকে বোঝাতে পারছেন না। না, আমাদের আমাকে বুঝেছেন, সেই আমাদের দেশে বুঝেছেন। না, আপনার শাহরিয়ার ভিডিও ভাই, ফুটেজ আপনি আমাদের 3টা 10 যারা আসল দেখেছেন, গুরুত্বপূর্ণ না, না, আসল বলেছেন না, গুরুত্বপূর্ণ। 3টা 10-এর ভিডিও উনি বলছেন এটা আসল ছবি নয়, এটা না, না, আমি নির্ভীক আছে, আসল আসল বলিনি। ছবি না বলেন। না, অন্য না, জায়গাতে না, 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 অন্য জায়গাতে না, না, হত্যাযজ্ঞ না, এই হয়েছে এটা ব্যাপারে আমার বলেছেন। দ্বিমত আছে। এখন আমরা এই টাইমটা কটা 11:15 এখন আমরা এই জায়গায় বসে আছি। আমরা আপনারা বাংলাদেশে 56,100 বর্গ মাইলের মধ্যে কি হচ্ছে সেটা কি দেখতে পাচ্ছি এখন? মানে আমি এটার কিন্তু এই সাথে কথা বলিনি relevance যে না, no, সেটার এটা সাথে no। relevance হচ্ছে- আচ্ছা, আমি বলি, এটা জেনুইন আমি বলছি, আমি কোনটা বলেছি? আপনি যে কিন্তু এটা কথা কেন্দ্রবিন্দু। শুরুই করতে পারি। আমি এই পেরিফেরির কথা না, আপনি যেটা বলছেন আমি কথা যে শুরুই করতে পারি। এটাকে আপনার ডিফাই করেছি। আমার দেশ বন্ধ করা হয়েছে কেন নতুন করে ব্যাখ্যা করার প্রয়োজন আছে? না, নতুন করে ব্যাখ্যা করার ঠিক প্রয়োজন আছে। একই কারণে, ঠিক আমার একই দেশ কারণে বন্ধ এই হয়নি। টেলিভিশন আমার দেশ বন্ধ কেন্দ্র হয়নি। থেকে No, আমার সাময়িক দেশ কেন প্রচারণা বন্ধ আপনি করা এটা বলছেন, আমার হয়েছে, দেশকে সাময়িকভাবে বন্ধ করা হয়েছে। আমার দেশকে বন্ধ করা হয়নি। আমার দেশকে আমার দেশকে লিগালি এখনো বন্ধ করা কারণে এই হয়নি। টেলিভিশন আমার দেশ বন্ধ কেন্দ্র হয়নি। থেকে No, আমার দেশ সাময়িক কেন প্রচারণা বন্ধ আপনি করা এটা বলছেন, আমার হয়েছে, দেশকে সাময়িকভাবে বন্ধ করা হয়েছে। আমার দেশকে বন্ধ করা হয়নি। আমার দেশকে আমার দেশকে লিগালি এখনো বন্ধ করা হয়নি। আপনি ভুল তথ্য দিচ্ছেন। না, 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 আমার দেশকে না, no, আচ্ছা, officially আপনি বন্ধ অন্য করা হয়নি। প্রশ্ন- Let me rephrase, আমার দেশের ভারপ্রাপ্ত সম্পাদককে আমার দেশের ভারপ্রাপ্ত সম্পাদককে গ্রেফতার করা হয়েছে, বাট আমার দেশকে গুন্ডামি করে বন্ধ রাখা হয়েছে। আমার দেশ বন্ধের কোনো আইনি এই শাহরিয়ার ভাই, একটু সময় যখন পার আচ্ছা, হয়ে গেছে, না, না, আমার আপনি মনে হয়- বক্তব্য শুরু করার আগে আমরা একটা বিরতি নিয়ে এসে বক্তব্যটা শুরু না, করি। আমি শুধু একটাই বলতে চাই, যদি একটু সময় দেন, যে আমাদের বিরোধী দলীয় দের যে ট্যাকটিক্স ইদানিং
ফিলিবাস্টারিং বলে একটা কথা আছে, কথাটা হলো যে সময়টুকু আপনি দিবেন 10-15 মিনিট, এটা যাচ্ছে তাই বলে 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 সময়টুকু পার না, করে না, দেব। এই- আপনি বিরতির আগে সময়টুকু ঠিক এভাবে পার করলেন অসীম ভাইকে দ্বারা। ধন্যবাদ। না, বিরতিতে আমরা যেতে বিরতির পারি। আগে আপনি এইটা আমরা এটা বিরতি নিচ্ছি, বিরতির সময় কিন্তু আমরা ওই দিনের রাতের ঘটনাগুলি দেখেছি এবং এটা নিয়ে আলোচনা করেছি। শাহরিয়ার ভাই আপনাকে স্মরণ করে দিচ্ছি, আমরা বিরতি নিচ্ছি। বিরতির পর ফিরে এলাম আজকে বাংলাদেশে। জনাব শাহরিয়ার, আপনি যদি একটু সংক্ষেপে বলেন যে কেন দুটি টেলিভিশনকে আসলে বন্ধ করতে হলো, অন্য প্রসঙ্গের কথা আমরা যদি এরপরে জি, বলা যায়। জি। বাংলাদেশে এই ধরনের একটা অপারেশন, যেটা অনেক কিছুই হতে পারতো, এত পরিমাণ মিডিয়ার প্রেজেন্সে এই ধরনের একটি অপারেশন বাংলাদেশের ইতিহাসেই প্রথম। তো সেটাকে যারা আন্ডারমাইন করবেন, একটা বিল্ড আপ ছিল কিছু কিছু সংবাদ মাধ্যমের। আমরা পত্রিকার দেখেছি, যে পত্রিকার নাম একটু আগে বললাম, কিছু টেলিভিশন চ্যানেলে দেখেছি। আমি গতকালকে একটা পরশুদিন রাতে একটা টেলিভিশন চ্যানেলের সংবাদ পাঠককে বলতে শুনেছি যে আশা করছি হেফাজতের দাবি সরকার মেনে নেবেন। সেই টেলিভিশন চ্যানেলটি এখনো তাদের বহাল রেখেছে, এবং সেটা তাদের কনটেক্সটের সাথে একদম মেলে না, বা যা করছিল বা যা পরে করেছে খবরের মাঝখানে হঠাৎ করে। তো এখানে সরকার তথ্য মন্ত্রণালয় ব্যাখ্যা দিয়েছে যে এই গুজব ছড়িয়ে মানুষকে আর উস্কানি দেওয়া হচ্ছিল। যেমনটি কিছু অংশ, একটা যদি ছোট্ট এক্সাম্পল নেই, আপনার যদি মনে থাকে বিডিআরের সেই হত্যাযজ্ঞের সময়ে যখন সেনা কর্মকর্তারা নিহত হলেন, তখন কিন্তু মানে অনেক গুজব ছড়িয়ে দিয়ে এবং কিছু কিছু মিডিয়া ঠিক দায়িত্বপূর্ণভাবে তাদের কাজ করতে পারেনি, দায়িত্ব অবহেলার কারণে এটাকে অন্যভাবে পোর্ট্রেট করা হয়েছিল, এবং জেলা শহরে যত বিডিআরের দপ্তরগুলি ছিল সেখানেও এই সংঘাত ছড়িয়ে পড়েছিল। তো এগুলি থেকে তো আমাদের শিক্ষা নিতে হবে। আমরা তো মানুষের জীবন নিয়ে হেলাফেলা করতে পারি না। যদি একজন মারা যাক, বা হাসিম ভাই যে কথাটি বলছেন এটার সঙ্গে সম্পূর্ণ একমত, 1 জন 10 জন বা 100 জনের বিষয় এটি নয়, কিন্তু তারপর একটি কথা থেকে যায় যে হেফাজতে ইসলামের কর্মসূচিতে হেফাজতের কর্মীরা নিহত হলেন কিছু, আচ্ছা মানলাম, সেই হেফাজত হরতাল দিলেন একদিন, জাতীয়তাবাদী দল হরতাল দিয়ে দিলেন 2 দিন। মায়ের চেয়ে মাসির দরদ বেশি কেন? পরিষ্কার বোঝা যাচ্ছে যে জাতীয়তাবাদী দল লাশ চাচ্ছিল, এবং তারা একটা ইউনিকর্ন বা মারমেড থিওরি চাচ্ছেন, যেটা মারমেডের জন্ম হবে যারা জাতীয়তাবাদী দলকে ক্ষমতা এসে বসিয়ে দেবে, এবং সেই থিওরির অংশ হিসেবে, সেই পরিকল্পনার অংশ হিসেবে এই কর্মকাণ্ড যেটা হয়েছে। আমি আপনার কাছে আবার এখনো কিছু জায়গায় হচ্ছে। জনাব শামীম রাজা, আপনার কাছে আসতে চাই যে আমাদেরকে কিছু দর্শক আমাদেরকেও কাছেও জানতে চাইছেন যে এটা তো একটা এডিটেড ভার্সন, কিন্তু আমি সেই দর্শকদেরও আপনাকে সামনে রেখে বলতে চাই যে আমরা ওই দিন সারা রাত লাইভ ছিলাম, সারা রাত আমরা সরাসরি দেখিয়েছি ওখানে কি হয়েছে। যেটি জনাব ওসীম বলছিলেন যে আমাদের ওখানে শুধু একটি জায়গায় ক্যামেরা ছিল কিনা, আমি ওসীম ভাইকে জানিয়ে রাখতে চাই অন্তত 5টি জায়গায় আমাদের 5টি টিম সবগুলি জায়গায় এরকম করে দেখেছে, এবং অন্য সময় এটা র ফুটেজ দেখানো যাবে। কিন্তু শামীম ভাই, আপনার কাছে জানতে চাইবো যে এই যে দুটি টেলিভিশন বন্ধ করে দেওয়া এবং মিডিয়াকে ক্রমাগতভাবে অস্বীকার করে যাওয়ার যে একটি প্রবণতা, এটিকে আপনি কিভাবে দেখেন গণমাধ্যম একজন বিশেষজ্ঞ হিসাবে? জি, যাক, ভালো হলো যে আমার পর্যন্ত সময় পাওয়া গেছে। আমি ভাবছিলাম যে সময় আসবে কিনা এই পর্যন্ত। না, একটা জিনিস খালেদা, আমার মনে হয় যে আমি আলোচনা করার আগে একটা ইতিবাচক জিনিস বলতে হবে যে অসীম ভাই কিন্তু এই লাশের সংখ্যা নিয়ে কোনো বিতর্কের আলোচনায় যাননি, তাই না? প্রত্যেকটা মৃত্যুই আমাদের অপরাধী করে, এবং সাম্প্রতিক সময়ে যে ঘটনাগুলো ঘটছে, কোনো মৃত্যুকেই আমরা ছোট বা বড় বা সংখ্যা দিয়ে বিশ্লেষণ করতে পারবো না। আমার মনে হয় যে এই একটা দিক থেকে আমাদের তিনজনের বা আমাদের সবার সম্ভবত একই মত। জি, এখন আপনি যেটা বলছেন সেটা বলার আগে আমি প্রত্যেকটা টক শোতে সাধারণত এই কথাটা বলে থাকি যে আমি যে কথাটা বলছি আমার তথ্যের সর্বোচ্চ দৌড় কত দূর। এখন যিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল করেন তার নিজস্ব কিছু সমর্থিত অসমর্থিত সূত্র থাকতে পারে, যিনি সাংসদ আছেন মাননীয়, তিনি সরকারি দলের সাংসদ, তার আরো কিছু বেশি সোর্স থাকতে পারে। আপনি যদি আমাকে সাধারণ মানুষ হিসাবে বলেন তাহলে আমার সোর্স কিন্তু আপনি যা দেখালেন তাই। বড় জোর আপনার মতো 2-1 টেলিফোনে জিজ্ঞেস করতে পারি যে ভাই কি ঘটলো, এর বাইরে আর কোনো কিছু আছে কিনা। আমি কিন্তু এই কথাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, দর্শক যারা আছেন তাদেরও সে বিষয়টা মাথায় রাখতে হবে যে আমি যখন এই ধরনের মন্তব্য করি বা বিবৃতি দিই তখন আমার সোর্সটা কি, আমি কোথা থেকে জানলাম বা কোথা থেকে দেখলাম, সেটা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এখনকালে যেটা হয় যে গুজব ছড়িয়ে যায়, বিভিন্ন কারণে গুজব ছড়িয়ে যায়। আমার মনে হয় যে এটা স্পষ্ট করে বলা প্রয়োজন বিষয়টা, যে টেলিভিশনে যে প্রসঙ্গটা আপনি বলছিলেন। এখন গুজব অনেকগুলো কারণে হয়। একটা হচ্ছে আপনি তথ্য চেয়েছিলেন এই ধরনের ক্যাজুয়ালিটির ক্ষেত্রে আপনাকে দেয়নি, এটা ভয়ঙ্কর রকম গুজব সৃষ্টি হতে পারে। আর একটা হচ্ছে গোজামিল দিয়ে একটা কিছু বলার চেষ্টা করা হয়েছে, সেটাতেও কিন্তু গুজব ছড়িয়ে পড়তে পারে। আমি যদি সাম্প্রতিক উদাহরণ দিই যে সাভারের ঘটনায়, দেখবেন যে ক্রমাগত প্রেস ব্রিফিং এর কারণে গুজবের পরিমাণ কিন্তু কমে আসছে। যখনই কোনো গুজবের সৃষ্টি হয়েছে তখনই কিন্তু তারা প্রেস ব্রিফিং দিয়েছেন। আমি কিন্তু ওই আলোচনায় যাচ্ছি না, ওই সংখ্যা নিয়ে বিতর্কে যাচ্ছি না, কিন্তু তারপরে বলা হয়েছে লাশ গুম করা হয়েছে, কিন্তু সেনাবাহিনীকে বলা হয়েছে লাশ গুম গুজবটা করা হয়েছে। নিরসনের এক ধরনের উদ্যোগ কিন্তু লক্ষ্য করা গেছে। সেটা আসলে কি ঘটেছে না ঘটেছে সেটা হয়তো অন্য একটা আলোচনার বিষয়। আরেক ধরনের দেখেন গুজব যেটা হয় যে স্টেটমেন্ট না দেওয়া।
আমাদের একটা বড় ধরনের সংস্কৃতি হয়েছে যে আমরা কোনো ধরনের ঘটনা বা অঘটনের ক্ষেত্রে কোনো বিবৃতি পাই না। একেবারে সেই বিডিআরের ঘটনা থেকে শুরু করে যদি এখন পর্যন্ত বলেন, আমরা সবসময় আশা করি যে একটা কর্তৃপক্ষের বিবৃতি আসবে। এই কথাগুলো উল্লেখ করছে এই জন্যে যে এতগুলো ঘটনার যদি আপনি সদুত্তর না পান, তখনই কিন্তু গুজব সৃষ্টির একটা জায়গা তৈরি হয়। এই জায়গায় যে ঘটনাটা ঘটেছে, আপনি একেবারে অপারেশনে গেছেন গণমাধ্যমকে সাথে নিয়ে। এখন গণমাধ্যম যতটুকু পর্যন্ত দেখাচ্ছে সেটুকু পর্যন্ত আমার কাছে যেটা ব্যক্তিগতভাবে মনে হয় যে অন্তত আমি দর্শক হিসাবে ঠিক গুজব সৃষ্টির কোনো জায়গা পাচ্ছি না। কিন্তু এখন যদি আপনি আমাকে প্রশ্ন করেন যে গলিপথে কি হয়েছে, তাহলে কিন্তু আমার কাছে উত্তর নেই। আপনি যদি জিজ্ঞেস করেন আরো কোনো জায়গায় লুকিয়ে ছিল সেখানে মেরে, আমি শেষ করি কথাটা। শামীম ভাই, আমি শুধু জানতে চাচ্ছিলাম যে মিডিয়াকে শুধু 25টা টেলিভিশন আছে, শুধু দিগন্ত টেলিভিশন এবং ইসলামিক টেলিভিশন বাদ দিলে বাকি 23টা টেলিভিশনকে যে মানে অবিশ্বাসের জায়গাটা, নিউজ পেপারগুলির মধ্যে সবগুলি নিউজ পেপারকে অস্বীকার করার, বা যেমন নয়া দিগন্তও কিন্তু বলেছে সংঘর্ষে নিহত 22, প্রথম আলো বলেছে 27, আমি বিদেশি পত্রপত্রিকার কথা বললাম, এই অস্বীকার করার জায়গাটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? না, জায়গার বিষয়টা আপনার ওই কারণেই আসছে, মানে যে কথাটা আমি বলছিলাম যে একটা হলো যে আপনি যতটুকু দৃশ্যমান দেখছেন বা আমরা যতটুকু ম্যাক্সিমাম লোক দেখেছে, যদি প্রতিষ্ঠা চ্যানেলের ক্ষেত্রে বলি, তাহলে সেখানে ক্যাজুয়ালিটির ফিগারটা আমরা যতটুকু শুনে মনে করছি, তাতে এর বাইরে আস্থা বা অনাস্থার কিন্তু আর জায়গাটা নাই। রাইট, আমাকে এটুকুই বিশ্বাস করতে হচ্ছে। কিন্তু আমি একই সঙ্গে বলছি, এখন কাউকে যদি ঘরের ভেতরে ঢুকে মারা হয় সেটা তো আমি বলতে পারবো না, কিংবা কোনো গলিপথে যদি বলা হয় যে অন্ধকারে কাউকে মারা হয়েছে, সেটার উত্তর কিন্তু আমার কাছে নাই। আপনি যদি বলেন কোথাও লুকিয়ে ছিল, পুলিশ তাকে ধরে এনেছে, সেটার উত্তর কিন্তু আমার কাছে নাই। কিন্তু যতটুকু দৃশ্যমান হচ্ছে, সেই দৃশ্যমানতার যেমন একটা উদাহরণ আপনাকে দিই। যখন উনি যেমন বলছিলেন একটা কথা যে যখন সম্ভবত আপনার টেলিভিশন চ্যানেল বা কোনো একটা রাত 3টার দিকে যখন একজন হয়তো আহত হয়েছেন, কিছুটা রক্তক্ষরণ হচ্ছে, আমি তার উপর দিয়ে পুলিশকে চলে যেতে দেখছি, এবং তিনি একবার উঠে দাঁড়ানোরও চেষ্টা করেছিলেন, এক পর্যায়ে হয়তো তিনি পড়ে গেলেন। এখন এরপরের উত্তর যদি জিজ্ঞেস করেন তাহলে ওই লোকটা কি হলো, আমার কাছে কিন্তু উত্তর নাই। এরকম দুটো আমরা অন্তত দেখতে পেরেছি ক্যাজুয়ালিটির ক্ষেত্রে। এখন জিনিসটা হলো খালেদ, গুজবের আমি হয়তো একেবারে সরাসরি কারণগুলো বললাম যেটা আমাদের প্রেক্ষাপটে ঘটে। এখন এখানে যতগুলো টেলিভিশন চ্যানেল দেখিয়েছে তার সাথে যেগুলো গণমাধ্যমে আসছে, সেটার খুব একটা পার্থক্য অন্তত সকালে লক্ষ্য করা যায় না। মুদ্রণ মাধ্যমের সাথে যে কথাটা একটু আগে মাননীয় সাংসদও বলছিলেন যে গতকাল রাতে আমিও দেখছিলাম, আপনি কাদর কল্লোলের যে রিপোর্টার কথা বলেছেন বিবিসির, আমি আল জাজিরা রিপোর্টটাও তখনই দেখেছি। আল জাজিরাও কিন্তু আমাদের দেশের মতোই সংখ্যা বলছে, কিন্তু যেটা উনি বলছিলেন, অসীম ভাই যেটা বলছিলেন, সেটা কিন্তু ঘটাচ্ছে নিচের মন্তব্যে। আপনি দেখবেন যে ওখানে এক ধরনের মন্তব্য দেওয়ার জায়গা আছে, এবং সে মন্তব্যে প্রচুর লোক ভিডিও পোস্ট করেছে, এবং সেই ভিডিও পোস্টের ক্লারিফিকেশনের দায়িত্ব কিন্তু আল জাজিরার না। আল জাজিরার যে সংবাদ, সেটা একটু আগে আপনি পড়লেন, তার আপডেট করেছে, তার নিচের অংশ, এটা আমি যতটুকু আর কি বিশ্লেষণ করেছি। বিবিসি আমি তখন খেয়াল করেছেন, বিবিসি আল জাজিরার মতো প্রায়। কাদের কল্লোল বাংলাদেশ থেকে যেটা পাঠিয়েছেন একই রকম। কালকে রাতে প্রথম আলোর সম্বন্ধে কামরুল সাহেব বিবৃতি দিচ্ছিলেন, চ্যানেল 71 সাক্ষাৎকার দিচ্ছিলেন। তার সঙ্গে টেলিভিশন চ্যানেলের এই কারণে আমার কাছে মনে হচ্ছে একটা পার্থক্য, যে টেলিভিশন চ্যানেলের রিপোর্টার যে জায়গাটায় দাঁড়িয়েছিলেন, যে জায়গাটুকু দেখেছেন, তিনি সেটুকুর বর্ণনা দিচ্ছেন। আবার সংবাদপত্র হয়তো বিভিন্ন সোর্স থেকে জোগাড় করে হয়তো একটা জায়গায় বর্ণনা দিচ্ছেন। সুতরাং এই ফিগার হয়তো কিছুটা এদিক ওদিক হতে পারে, কিন্তু এটার যে সংখ্যা বলা হচ্ছে সেই সংখ্যা। আমরা একটু অন্য প্রসঙ্গে অসীম ভাইয়ের কাছে একটু আসি। অসীম ভাই, আমরা দেখেছি যে মতিঝিলে হেফাজতে ইসলামের পাশে দাঁড়াতে দলীয় নেতাকর্মী ও ঢাকাবাসীর প্রতি আহ্বান জানিয়েছিলেন বেগম খালেদা জিয়া। ঢাকাবাসী না হোক, বিএনপি নেতাকর্মীরা কি পাশে গিয়ে দাঁড়িয়েছিলেন? যদি না দাঁড়িয়ে থাকেন, কেন দাঁড়ালেন না? আমি এই ব্যাপারটা জানি না। জি, মানে আহ্বান দিয়েছিলেন এটা আমি জানি। আহ্বান বলতে যেটা এর আগেও যেমন ইরশাদ সাহেব বলেছেন, আহ্বান কি আপনি জেনেছেন? আহ্বান আমি জেনেছি। আহ্বান আমি জেনেছি। আপনি কি গিয়েছিলেন? না, আমি যাইনি। নেত্রী বলল আমি যাইনি, আমি অন্য কাজে ছিলাম, হয়তো আমার অন্য আপনার এনগেজমেন্ট ছিল, যে কারণে আমি যেতে পারিনি। আমার কথা হচ্ছে যে গিয়েছে কি যায়নি বড় ব্যাপার সেটা না। বড় ব্যাপারটা ছিল যে হেফাজতের, এটা নিয়ে অনেক কথা এসেছে, নতুন রাজনৈতিক বিতর্ক কেন আপনার দিয়েছে। আপনার হেফাজতে ইসলাম তাদের যে দাবি দাওয়াগুলো আছে সরকারের সঙ্গে, এর আগেও কিন্তু তাদের কথাবার্তা হয়েছে। আপনার বন পরিবেশ মন্ত্রী হাসান মাহমুদ খন্দকার সাহেব, উনি গিয়েছেন, শফি হুজুরের সঙ্গে আপনার কথাবার্তা বলেছেন, হাটহাজারিতে গিয়েও আলাপ আলোচনা করেছেন। যখন আপনার ওনারা বসে পড়লেন, সেখানে আপনার বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে। উনি কিন্তু নিজে বলেননি, ওনার পক্ষ থেকে জনাব শামসুজ্জামান দুদু, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, তিনি বলেছেন আহ্বান জানিয়েছেন। এই আহ্বান মানে হেফাজতের আপনার কর্মসূচিকে, কর্মকাণ্ডকে সমর্থন করা, বা তাদের যে এজেন্ডা 13 দফার সমর্থন, তা কিন্তু না। না, আমি মরাল সাপোর্টটা আমি বলছি এই কারণে যে তারা ওখানে বসছে, তাদের তো এটা তো একটা সমাধান হওয়া উচিত। এটা কিন্তু আজকের একদিনের না। এই হেফাজত ইসলাম তো 1 মাস আগে বলেছে যে আমাদের এই দাবি দাওয়াগুলো মানতে হবে। আমি দেখেছি মাননীয় প্রধানমন্ত্রীও বলেছেন যে আপনাদের 13টি দফার মধ্যে তো 3-4টি বাংলাদেশের প্রচলিত আইনে কভার করে। আপনি যদি এটা বলতে পারেন, তাহলে পরবর্তীকালে আপনি তো আলোচনা করে বলতে পারতেন যে আমাদেরকে সময় দেন,
বা এটা মানা যাবে না, বা এটা একটা সমস্যাটা কিন্তু জাতীয় সমস্যা। আমি আজকে একটা কথা বলি যে কতজন মারা গেলেন বা কি গেলেন না, আমি বিশ্বাস করি সারিয়ার বাইরে রেজা ভাই আমরা সকলে, একটা সমস্যাটা কিন্তু জাতীয় সমস্যা। আমি আজকে একটা কথা বলি যে কতজন মারা গেলেন বা কি গেলেন না, আমি বিশ্বাস করি সারিয়ার বাইরে রেজা ভাই আমরা সকলেই বলি যে একজন যদি মারা যায় আমরা বলি যে একজন মানুষ মারা গেছে বা সিটিজেন অফ এ কান্ট্রি ডাইড, right. আমরা সেজন্য দুঃখ প্রকাশ করি। কিন্তু যারা হেফাজতে ইসলামের ওখানে আপনার সমাবেশে সমবেত হয়েছিল তারা মনে করবে যে তাদের একজন মমিন মুসলমান ভাই মারা গেছে, তাদের কাছে কিন্তু ইমোশনটা বড় অনেক বেশি, ইমোশনালি ড্রিভেন দেখে তারা ওখানে অত রাত পর্যন্ত এসছে। আমি জানি না বিএনপি কিংবা আওয়ামী লীগের নেতাকর্মীরা ওভাবে থাকতে পারতেন কিনা। আমার কথাটা হচ্ছে যে মানুষের ইমোশনটাকেও কিন্তু বিবেচনা করা উচিত ছিল, মানে যেটা বিএনপি করেছে অন্যভাবে করা উচিত ছিল, যেটা বিএনপি এই জিনিসটা সরকার অন্যভাবে হ্যান্ডেল করা উচিত ছিল। এবং আমি মনে করি যে এইভাবে এখন দেখেন আগামীতে আমি একটা কথা বলেছি যে আমার উদ্বেগটা কোথায়, যে আমরা না আফগানিস্তান, আমরা না সিরিয়া, আমরা না পাকিস্তানের মতো হয়ে যাই, যে ফ্যানাটিক মুসলিম বলেন, এক্সট্রিমিস্ট বলেন, ফান্ডামেন্টালিস্ট যাদেরকে মনে করেন যে আগামীতে যে প্রতিশোধ নাও এ কথা বলে কোনো বিদেশি রাষ্ট্র কিংবা অন্য কেউ আপনার অস্ত্র দিয়ে সহযোগিতা করে কিংবা সুইসাইড বম্বার বানিয়ে দেয়, যেটা বাংলাদেশের নাগরিকদের জন্য আপনার চরম দুর্ভোগ ভোগান্তি বয়ে আনবে, যেটা বিএনপি কিংবা আওয়ামী লীগ কেউই আপনার ট্যাকল করতে পারবে না। আমরা এই বিষয়ে জনাব শাহরিয়ারের সাথে কথা বলবো, তার আগে আমরা একটা বিরতি নিচ্ছি। বিরতির পর অবশ্য আমরা র্যাবের গোয়েন্দা শাখার পরিচালক কর্নেল জিয়াউল হাসানের কাছে জানতে চাইবো বেশ কিছু জিনিস আমাদের দর্শকরা জানতে চাইছেন সেই বিষয়ে। আমরা একটা বিরতি নিচ্ছি, বিরতি থেকে ফিরে এসে আমাদের সাথে আছেন র্যাবের গোয়েন্দা শাখার পরিচালক কর্নেল জিয়াউল হাসান। কর্নেল জিয়াউল হাসানের কাছে জানতে চাইবো যে জনাব জিয়াউল হাসান, আপনি জানেন আমাদের দর্শকদের অনেকেই প্রশ্ন করছেন ওই দিন রাত্রে আপনি যে অপারেশনটা চালাচ্ছিলেন সেই অপারেশনের মধ্যে আপনি একটা বিভাগের খবর এবং সম্পূর্ণ খবরই আপনি মোটামুটি অবগত আছেন। আপনি আমাদেরকে একটু বলবেন যে কেন সেখানে সেদিন কোনো বিদ্যুৎ ছিল না, কেন এটি রাতের মানে পুরো এলাকা ছিল গভীর আধারে, এবং অনেক রকম কনফিউশন তৈরি হয়েছে। অনেকে বলছেন যে অনেক লাশকে সরিয়ে নিতে দেখা গেছে। এই বিষয়ে আপনি কি বলবেন কর্নেল জিয়াউল হাসান? ধন্যবাদ আপনাকে খালেদ ভাই। আমি যেটা প্রথমেই বলতে চাচ্ছি, আসলে প্রথমে আসেন বিদ্যুতের কথা। বিদ্যুৎ আসলে ছিল, একেবারে যে ছিল না তা না, কারণ বিদ্যুৎ ছিল আমরা দেখেছি। যেসব এলাকায় বিদ্যুৎ ছিল না সেটা আসলে সারাদিন কিন্তু আসলে যখন ওখানে জামাতে হেফাজত ইসলামের বিভিন্ন অনুষ্ঠান চলতেছিল সেই বিভিন্ন ওদের সমাবেশস্থল থেকে যে সকল বিদ্যুৎ লাইন তারাই কেটে দিয়েছে আসলে এবং পুড়ে ফেলছে, যার জন্য পাইনি। হয়তোবা দ্বিতীয় তিনটে বিদ্যুৎ লাইন ছিল, সেই বিদ্যুৎ লাইনের ভিতরে বিদ্যুৎ ছিল। আচ্ছা, আপনি পরবর্তীতে আসেন যেটা বলছিলেন লাশ গুমের কথা। আসলে আমরা অনেকেই না জেনে না শুনে আসলে কথা বলি, এই কথাটা মোটেও আসলে শুনে কথা বলা ঠিক না। কারণ হচ্ছে যে আমরা যখন অপারেশন লঞ্চ করি তখন অপারেশনের শুরু থেকেই আমার সাথে সকল সাংবাদিক উপস্থিত ছিল। সেখানে এই সকল সাংবাদিকরা ছিল, ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার সমস্ত সাংবাদিক উপস্থিত ছিল। সুতরাং এই এর ভিতর থেকে লাশ গুমের কোনো প্রশ্নই আসে না। তার মানে কর্নেল জিয়াউল হাসান আপনি বলছেন যে কোনো ধরনের লাশ গুম এখান থেকে করা হয়নি এবং করা সম্ভব ছিল না, এবং সারাক্ষণ মিডিয়া সেখানে উপস্থিত ছিল। আমি জানি না লাশ গুম নিয়ে কথাটা কেন উঠলো। যেখানে একটা মানুষ হাঁটতে পারে না, মানুষ হাঁটার কোনো পরিস্থিতি ছিল না। আমরা যখন আস্তে আস্তে হাঁটছিলাম, আপনারা যদি ক্যামেরাতে দেখাচ্ছিল তখন আপনারা নিশ্চয়ই দেখবেন আমরা আস্তে আস্তে হাঁটতেছিলাম এবং হাঁটার পরিপ্রেক্ষিতে এখানে এমন ভাবে তারা লাঠি এবং বিভিন্ন ধরনের সরঞ্জাম ফেলে যাচ্ছিল যাতে কেউ হাঁটতে পারেনি। সুতরাং ওখানে কোনো গাড়ি ঘোড়া ছিল না। ইভেন পুলিশ সদস্য যখন আহত হয় তখন কিন্তু এটিএন বাংলার গাড়িতে এলে পরবর্তীতে সবাই লাশে যখন ঘটনাটা হয় তখন কিন্তু এটিএন বাংলার গাড়িতে পাঠিয়েছি। এতগুলো ক্যামেরার ভিতর থেকে যদি কোনো ওখান থেকে লাশ সরানো হয় তাহলে কেন আমরা দেখতে পাবো না? কর্নেল জিয়াউল হাসান আপনাকে বোঝা গেছে, আপনাকে অনেক ধন্যবাদ। আমি একটু 1 মিনিট কথা বলে নিতে চাই আমাদের একজন প্রতিবেদক জনাব আরিফুল ইসলাম মিঠুর সঙ্গে। আরিফুল মিঠু সেদিন রাত্রে সেখানে ছিলেন। আরিফুল, একটি প্রশ্ন এসেছে এরকম যে আপনি বা আপনারা তো একটি নিউক্লিয়াস, আমি যদি অসীম ভাইয়ের ভাষায় বলি, সেই অংশটুকু শুধু দেখেছেন, মানে কেন্দ্রের কেন্দ্র, বাকি অলিগলি বা অন্যান্য জায়গায় কিছু হয়েছে কিনা সেটা আপনারা কি করে নিশ্চিত হলেন? আরিফ। হ্যাঁ খালেদ, সবচেয়ে বড় কথা হচ্ছে যে আসলে যেটা অসীম ভাই বলেছেন যে আমাদের যে ক্যামেরাতে যে ছবিগুলো আছে সেই ছবিগুলো একটা রাস্তা থেকে, অর্থাৎ
নয়াপল্টন থেকে মতিঝিল পর্যন্ত যে রাস্তা, এই রাস্তাটা আমরা দেখিয়েছি। আসলে বিষয়টি হচ্ছে যে পুলিশ যদি গুলি করে সেক্ষেত্রে কিন্তু সব জায়গা থেকেই গুলি করার কথা, অর্থাৎ যদি দুই দিক থেকে আরো দুইটা দিক থেকে যদি পুলিশ তাদেরকে অভিযানে যায় এবং তাদের সম্মুখীন হন, তো সেক্ষেত্রে সব দিক থেকে হবেন এবং সব দিক থেকে কিন্তু একই ধরনের নির্দেশনা থাকে। আরিফ, তো আপনাকে ধন্যবাদ। আমরা যদি- আপনার কথা বুঝতে পারছি, মানে সব দিক দিয়ে হলে আপনি দেখতে পারতেন এবং আপনি বুঝতে পারতেন। আপনি পরে আবার আমাদেরকে ক্লিয়ার করবেন। আমি একটু শাহরিয়ার ভাই আপনার কাছে আসি। শাহরিয়ার ভাই, আমি আবারও অসীম ভাইয়ের কথা ধার করে আপনাদের কাছে আসি যে আপনারা অবরোধ করতে দিয়েছেন এবং সমাবেশটি করতে দিয়েছেন, তাও সিটির একদম সিটি সেন্টারে, এবং সেই ক্ষেত্রে আপনার মানে খোদ আপনাদের শীর্ষ নেতৃবৃন্দ পর্যন্ত অনেক নমনীয় ছিলেন। আপনারা কি জানতেন না যে এরকম একটি ঘটনা এখানে ঘটতে পারে, বা আপনারা ব্যর্থ বলবেন কিনা যে এরকম একটি ঘটনা না, এটাকে যেভাবে হোক অনেকগুলি প্রাণ ধ্বংস হয়েছে, আপনি ব্যর্থ বলবেন কিনা? ধন্যবাদ। এখানে এর আগেও, আজকে থেকে প্রায় 1 মাস আগে, এপ্রিলের 3 বা 4 তারিখে সম্ভবত হেফাজত প্রথম যে সমাবেশটি করেছিল, 6 এপ্রিল, ধন্যবাদ। সেখানে কিন্তু মোটামুটি শান্তিপূর্ণভাবে সেটি হয়েছিল এবং শাপলা চত্বর যদিও বাংলাদেশের অর্থনীতির মূল কেন্দ্র বা কমার্শিয়াল বা ফাইন্যান্সিয়াল ডিস্ট্রিক্ট হওয়ার পরেও এখানে বিভিন্ন সময় রাজনৈতিক কর্মকাণ্ড ঘটেছে। কিন্তু গতকালকের ঘটনা প্রমাণ করে যে, আমি বলবো, এটা আমার ব্যক্তিগত মতামত, যে এখানে সভা করতে দেওয়ার সিদ্ধান্তটি ভুল ছিল। এবং শুরুতেও কিন্তু তাদের পরিকল্পনায় ছিল শুধু ঢাকা শহর অবরোধ, সেখানে কিন্তু সমাবেশ এখানে থেকে যাওয়ার বা সেখান থেকে সমাবেশ করার কথা আমরা অন্তত মিডিয়াতেও শুনিনি, আপনারা শুনে থাকতে পারেন যদি আমাদেরকে বলেন। কিন্তু তার পরবর্তীতে যে কুইক রিয়েলাইজেশনটা এসছে, বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেছেন, ব্যবসায়ী সম্প্রদায় বিসিসিআই বলেছে যে অন্তত শাপলা চত্বরে বা মতিঝিলে যেন ভবিষ্যতে আর কোনো ধরনের সমাবেশ করতে সরকার অনুমতি না দেন। তো এটা থেকে এখানে একটা শিক্ষার বিষয় আছে। কারণ কিন্তু আমরা যে বিষয়টি এর সাথে যুক্ত করতে চাই, যে আমাদের আলোচনার প্রথম ভাগে আমরা অনেক তাত্ত্বিক আলোচনা করেছি, এই যে গুজব কেন রটে, বা আমরা কেন আরেকটু পরিষ্কার, বা কেন টেলিভিশন দুটো চ্যানেলে সাময়িকভাবে বন্ধ করে দিলাম। আসলে বিষয়টি তাত্ত্বিক আলোচনার মধ্যে সীমাবদ্ধ থাকার আর সময় নেই। কারণ এটা পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে 5 জন, 10 জন, 20 জন মানুষ মারা গেলেও তাকে বলা হচ্ছে গণহত্যা। কিন্তু 1977 সালে যখন 500 বিমান বাহিনীর কর্মকর্তাকে মেরে ফেলা হয়েছিল রাতের অন্ধকারে, তখন টেলিভিশনও ছিল না। এটা বলবো না, কিন্তু সেই দলের কাছে না, irrelevant হলে আমার কথা বলতে হবে। আপনি লেটস দা মানে দর্শকদেরকে জাজ করতে দেন এটি দয়া করে। তো আমি সেই প্রসঙ্গে আপনি যেতে দিচ্ছেন না, কিন্তু যে কথাটি বলবো যে আমি যদি দুটো লাইন বিরোধী দলীয় নেত্রী, মাননীয় বিরোধী দলীয় নেত্রীর দুটো 3রা মেয়ের সমাবেশ থেকে উনি বলেছেন যে এই 48 ঘন্টার মধ্যে তত্ত্বাবধায়ক সরকারের দাবি মেনে না নিলে আপনারা দাবি না হওয়া পর্যন্ত অবস্থান করতে রাজি আছেন কিনা। সে পল্টন সমাবেশ থেকে সকালে হাত তুলে সমর্থন জানিয়েছেন। শেষে বলেছেন, আমরা অনেক সহ্য করেছি, এখন আর সহ্য করব না। এই অবস্থান থেকে পরিত্রাণের জন্য যে কোনো কর্মসূচি দিলে নেতাকর্মীরা তা পালন করবেন, এটা আমার বিশ্বাস। কিন্তু দুঃখজনক হলো, এবং কোয়াইট রাইটলি, যে তাদের দলে এখনো সেন্সিবল কিছু মানুষ আছে যাদের মাথায় কিছুটা হলেও বুদ্ধিশুদ্ধির আছে এবং মানবিকতা রয়েছে, যে হেফাজতে ইসলামকে সমর্থন দেওয়ার জন্য যখন ঢাকাবাসীকে নামতে বলা হলো, বিএনপি জাতীয়তাবাদী দলের নেতাকর্মীদেরকে নামতে বলা হলো, তখন তারা কিন্তু সাড়া কেউ দেননি ম্যাডাম খালেদা জিয়া। এই কারণে তারা কিছুটা ধন্যবাদ পাওয়ার যোগ্য। কিন্তু বাস্তবতা হচ্ছে, এই তাত্ত্বিক আলোচনা আমাদেরকে রেখে আমাদেরকে বাস্তবতা দেখতে হবে, যে জামাত ইসলামী চাইছে না বলে এখন কিন্তু বিএনপি হয়তো আলোচনার পর থেকে ফেরত আসছে। যে আলোচনাটা আমাদের এখন, এই আলোচনাতে একটু আসা দরকার, যে কেন তারা রেসপন্ড করছেন না। মাননীয় প্রধানমন্ত্রীর এই 2 তারিখের হরতাল প্রত্যাহার করলেন, ধন্যবাদ দিলাম, তারপরে আমন্ত্রণ জানালাম, আপনারা রাজি হলেন, তারপরে আপনারা হঠাৎ করে বললেন না 48 ঘন্টার আলটিমেটাম দিয়ে দিলাম। এই অবস্থা থেকে জামাত ইসলামীর আলটিমেটাম হিসেবে দেখতে পারেন, আবার এই হিসাবেও দেখতে পারেন যে আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমরা এটা আলটিমেটাম দেখছি না, বাংলাদেশ আওয়ামী লীগ এই ধরনের আলটিমেটামে যে অবস্থা ভয় পায় ছিল, না। সেই অবস্থানের অনুসারীও আপনি দেখতে পারেন যে তারা একটা এজেন্ডা চাচ্ছেন, বলছেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন করার কথা। সেটি একই অবস্থান, কিন্তু যে অবস্থান 94, 95, 96 সালে আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনা না, ছিলেন। কিন্তু আলোচনাতে তো বলা হয়েছে পরিষ্কারভাবে যে আমরা আসেন আলোচনা করি, নির্বাচনী সময় একই রকম অবস্থা, একই রকম। তখন যারা জনদাবি ছিল, তখন 1,20,00,000 ভুয়া ভোটার ছিল, স্বচ্ছ ব্যালট বাক্সের দাবি ছিল, অনেক কিছু একসাথে ছিল। এটা যুদ্ধের ভয় না, এটা বাস্তবতা। 1,20,00,000 ভুয়া ভোটার 1998 থেকে 2000 সালে হয়েছে, যেটা ইউরোপিয়ান ইউনিয়ন বলেছে ভুয়া ভোটার আছে। শোনেন অসীম ভাই, ওই প্রসঙ্গে যদি ফেরত যাই, ওই প্রসঙ্গে যদি ফেরত যাই, তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কাহিনী তৈরি করেছিলেন, প্রধান বিচারপতির চাকরির রিটায়ারমেন্ট এজ বাড়িয়ে দিয়েছিলেন আপনারা। সেই প্রসঙ্গে অনেক কিছু চলে আসতে পারে। 72 থেকে 74 সালে 30,000 রাজনৈতিক, আমরা সেই ইতিহাসের কথা কিন্তু শুনি নাই। পুরনো দিকে জানতে না পারেন। শামীম রেজা ভাই, আপনার কাছে আগামী দিনের কথা চিন্তা করেন প্লিজ। অসীম ভাই, আপনি শামীম রেজা ভাইয়ের কাছে আসি, যে
কয়েকটা জিনিস আমরা দেখতে পাচ্ছি, আপনি যদি কুইকলি 1-2 মিনিটের মধ্যে একটু যদি বলেন যে দেলোয়ার হোসেন সাইদী সাহেবের মুখ চাঁদে দেখতে পাওয়া যাওয়া, তারপর আবার আল্লামা শফিকে আটক, এরকম নানা রকম গুজবের পর একের পর এক সংঘাত, প্রাণহানি, গুজব ছড়াতে বা গুজবের অবসানে গণমাধ্যমের পাশাপাশি সামাজিক যে মানে যোগাযোগ মাধ্যম আছে সেগুলি একটু ভূমিকা রাখছে। এই বিষয়ে আপনি এটা কিভাবে খালেদ, বলার আগে খুব দ্রুত আমি খুব বিনয়ের সাথে শারিয়ার ভাইয়ের একটা শব্দের সাথে একটু ভিন্ন মত পোষণ করছি। আসলে আমরা যে আলোচনা করছি তার কোনোটাই বেসিক্যালি তাত্ত্বিক না। এই কারণে তাত্ত্বিক না যে ঘটনাগুলো আমাদের সামনে ঘটছে, পরবর্তীতে আমরা তার কারণ উদ্ঘাটনের চেষ্টা করছি। এই কারণে তাত্ত্বিক না যে একটা গুজবের কারণে যে বড় হুজুর গ্রেপ্তার হয়েছেন, এটার কারণে 5 থেকে 7 জন লোক মারা গেছেন। সুতরাং সেটার যদি প্রয়োজন হয় আমাদের আসলে কিছু সেটাতে আমরা কিন্তু হোলহার্টেডলি পার্টিসিপেট করছি না সকলে। আমি বিরোধী দলকে বোঝাতে চাচ্ছি না যে এই আলোচনার অংশগ্রহণে তারা চাচ্ছেন না, তারা আরো লাশ চাচ্ছেন। যে আলোচনা আসে সেটা হলো যে দেখেন, এই কথাটা হচ্ছে আমার কাছে মনে হয় যে গণমাধ্যম যে জিনিসটা হচ্ছে, গণমাধ্যম এখন আসলে একসাথে কোনো কোনো ক্ষেত্রে দুটো কাজ করে ফেলছে। সে একই সঙ্গে দেখাচ্ছে, কোনো কোনো ক্ষেত্রে ব্যাখ্যাও দিয়ে দিচ্ছে। তো সেটাকে পার্থক্য করা খুব কঠিন কাজ, যে কতটুকু ব্যাখ্যা সে দেবে, কতটুকু ব্যাখ্যা সে দেবে না। কিন্তু আমাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে সে যেটুকু দেখাচ্ছে, সে দেখানোটা এত গুরুত্বপূর্ণ সেটা গত রাতে বা তার আগে একদম স্পষ্ট হয়ে উঠেছে আমাদের, যেটা নিয়ে কতটুকু ব্যাখ্যা সে দেবে, কতটুকু ব্যাখ্যা সে দেবে না। কিন্তু আমাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে সে যেটুকু দেখাচ্ছে, সে দেখানোটা এত গুরুত্বপূর্ণ সেটা গত রাতে বা তার আগে একদম স্পষ্ট হয়ে উঠেছে আমাদের, যেটা নিয়ে আমরা আজকে আলোচনা করছি। সামাজিক মাধ্যমের আপনি যেটা বলছেন খালেদ, এটার একেবারে সরাসরি কোনো উত্তর নাই। এটা একই সঙ্গে আপনাকে যেমন ইতিবাচক ভূমিকাও পালন করতে পারে এবং একই সঙ্গে ঠিক উল্টো কাজও এখানে করতে পারে। এবং এটা যে আপনি কাউন্টার দেবেন, সেই কাউন্টার দেওয়ারও কোনো সুনির্দিষ্ট স্ট্র্যাটেজি তৈরি করা খুব কঠিন কাজ। আল জাজিরা তার শিরোনামে বলছে যে এই কয়জন মারা গেছেন বা ক্যাজুয়ালিটি এইটা, সেটা প্রায় আমাদের দেশের পত্রপত্রিকা বা গণমাধ্যমের কাছাকাছি সংখ্যাটা। নিচে যে সোশ্যাল মিডিয়ার আলোচনাটা হচ্ছে তার উপর কিন্তু আল জাজিরার কোনো কর্তৃত্ব নাই। এখন আজকের এই ঘটনাটা নিয়ে কেউ যদি বলছে যে ট্রাকে লাশ সরানো হচ্ছে বা লাশ গুম করা হচ্ছে, এখন এত সাইটস এবং এত তার ব্যবহারকারী এবং এত বেশি আলোচনা যে এটার আসলে কোন স্ট্র্যাটেজি তৈরি করা আমার কাছে মনে হয় যে এই ম্যাক্রো ইস্যুতে প্রায় অসম্ভব একটা ব্যাপার। আপনি বলবেন, আমি খুব সংক্ষেপে একটা কথা বলছি। আজকে যে 25, 22 কিংবা 27-এর কথা বলা হচ্ছে বা 5 জনের কথাও যদি আমি মনে করি, আজকে আমাদের যে লেফটেন্যান্ট কর্নেল জিয়াউল হাসান সাহেব, র্যাবের যে গোয়েন্দা শাখার পরিচালক, উনি এখন যেটা বলেছেন, আমার ওনার কাছে মানে একটা প্রশ্ন ছিল, অপারেশন শেষ হয়ে যাওয়ার পরে আনসেন্সড মিডিয়াতে আমি যেটা দেখেছি, ওনার সাক্ষাৎকার কোনো হতাহত হয়নি, হতাহতের ঘটনা ঘটেনি, আমি এটা নিজে দেখেছি। এখন আমার প্রশ্ন হচ্ছে যে উনি তাহলে নয়া দিগন্ত, প্রথম আলো বা অন্যান্য পত্রিকাগুলোতে কেউ বলেছে 22, কেউ বলেছে 25, কেউ বলেছে 27, তাদের বিরুদ্ধে ওনার কোনো অবস্থান আছে কিনা? ওনার বক্তব্য ছিল কোনো হতাহত ঘটনা ঘটেনি, মানে উনি বলেছিলেন যে কোনো হতাহতের ঘটনাই এই অপারেশনে শেষ হবার পর কোনো। এবং এই যে আজকে কেন বলছে এই কথাগুলো, যে এই যে স্পেকুলেশনের কথা, যে তাত্ত্বিক কোনো আলোচনা নেই, কারণ আমার সামনে কোনো স্ট্যাটিস্টিক্স নাই, কোনো অথেন্টিক প্রুফ নেই। ওই কথাই বলছিলাম যে একটা বিবৃতি কর্তৃপক্ষের কিন্তু অনেকটা সমস্যা। কর্তৃপক্ষের বিবৃতি আমরা আশা করতেই পারি, কর্তৃপক্ষের অবশ্য অনেকভাবে অনেক কথা বলেছেন, তার কতটা আমরা বিশ্বাস করছি, কতটা বিশ্বাস করছি না, দায়িত্বশীল কতটুকু আমি সেই আমরা একটা বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে এসে শেষ কথা করব। বিরতির পর ফিরে এলাম আজকের বাংলাদেশে। আমরা আবারও কর্নেল জিয়াউল হাসান আপনার কাছে জানতে চাইবো যে বিরতির আগে জনাব নাসিরউদ্দিন অসীম একটি প্রশ্ন করছিলেন যে আপনি আপনার একটি সাক্ষাৎকার, প্রচারিত সাক্ষাৎকারে উনি দেখেছেন যে ওই দিন রাত্রে কোনো ধরনের কেউ হতাহত হননি ওই অপারেশনে। অথচ আমরা যদি পত্রপত্র এগুলি বিশ্বাস করি তাহলে দেখবো যে কেউ 11 জনের কথা বলছে, কেউ 10 জনের কথা বলছে, কেউ কোনো না কোনো একটা সংখ্যার কথা বলছে। জনাব জিয়াউল হাসান, আপনি কি এখনো বলবেন যে কোনো হতাহত ওই দিন রাত্রে হয়নি? আমি কিন্তু হতাহত হয়নি বলিনি, এবং হতাহতর কথা আসছে কখন, জাস্ট অপারেশন শেষ হওয়ার সাথে সাথেই যখন মিডিয়া কর্মীরা আমার কাছে আসলো যে সমস্ত অপারেশন সম্বন্ধে কিছু বলার জন্য, তখন সে আমাকে জিজ্ঞেস করলো যে অপারেশনে আপনাদের হতাহতের পরিমাণ কি। তখন আমি বলেছিলাম যে আমি অপারেশনের শুরু থেকে সামনে ছিলাম, এখানে হতাহত কতজন হয়েছে সেটার এখন কোনো তথ্য আমার কাছে নেই। বাট শাপলা চত্বরে কিন্তু 4টি ডেড বডি এই জামাত ইসলামের লোকরা, অর্থাৎ শাপলা চত্বরের পশ্চিম পাশে একটি রাস্তার উপরে একটি লাশ এবং উপরে 3টি লাশ রেখে দিয়েছিল কাপড়ের কাপড় পরিয়ে। সেই 4টি লাশই আমি ওখানে দেখেছি। আমাদের পিছনে যদি কেউ থেকে থাকে বা সামনে কেউ থেকে থাকে সেটা আমি দেখি নাই। তবে আমি পত্রিকার কোনো নিউজকে কিন্তু আমি অযৌক্তিক করছি না। নিশ্চয়ই ওই হতাহত হয়েছে, মারামারি কিন্তু মানে মারা গিয়েছে বলেই কিন্তু সে নামগুলি আসছে। আমি একটা প্রশ্ন রাখতে চাই অসীম ভাইয়ের কাছে, সেটা হচ্ছে যে আপনারা যে বলছেন যে শত শত লোক মারা গেছে, আমি একটি শুধু প্রশ্ন জিজ্ঞেস করতে চাই, এই লোকের গার্ডিয়ানরা কোথায় আছে? আপনারা গার্ডিয়ানের কাছে যেতে চান
এবং গার্ডিয়ানকে জিজ্ঞেস করলেন যে কার কার ছেলে আসছে। তো আমি জাতির সঙ্গে যে মানে আপনি একটু তালিকা চাচ্ছেন। কর্নেল জিয়াউল হাসান, আপনাকে অনেক ধন্যবাদ। জনাব নাসিরউদ্দিন অসীম, আমরা আপনি কি প্রশ্নের জবাব দিবেন? আমাদের হাতে আর একদম শোনে আমি মানে কিন্তু বলিনি, জি আমি কিন্তু বলিনি যে জি, কত, আমি কত, আপনি সংখ্যা বলেন নাই। সে কারণে আমি জি। ওই বিতর্কের মধ্যে যাব না। এটা নিয়ে সংখ্যা নিয়ে যখন আপনার স্বাধীনতা পরবর্তীতেও যখন কতজন শহীদ হয়েছিল বলা হয়েছিল যে সংখ্যা শহীদ নিয়ে যখন আসলে এত হয়েছে, তখন কিন্তু দেখা গেছে 2 লাখও পাওয়া যায়নি। জি। এটা কোনোদিন সংখ্যা দিয়ে অ্যাড্রেস দিয়ে এগুলি নিয়ে এই বিতর্কের মধ্যে আমি যেতে চাই না। কোথায় 2 লাখ আমার পাওয়া যায়নি? কথাটা হচ্ছে যে আপনার যখন মানে আমাদের আমি মুক্তিযুদ্ধের পর আমরা অন্য প্রসঙ্গে অব্যবহৃত যাচ্ছি। পরে, আমি অসীম সে ভাই, বিষয়ে না- আপনি সংখ্যা নিয়ে কথা বলেন না, আপনি মানে আজকের এই কনটেক্সটে আপনি না, আমি এই কনটেক্সটে বলছি, যে আজকে যে অবস্থা উদ্ভূত যে পরিস্থিতি, জি। এই পরিস্থিতি কিন্তু বাংলাদেশের একটা জাতীয় সমস্যা হয়ে দাঁড়াবে, এতে কোনো সন্দেহ নেই। আপনার এটাকে হ্যান্ডেল করা উচিত। সরকার তো এর আগেও আপনার হেফাজত ইসলামের সঙ্গে কথা বলেছেন, গত পরশু আপনার কথা বলতে পারতেন, এবং মাওলানা এবং শফি সরকারের থেকে ব্যর্থতা সাহেব, শফি পেতে সাহেবকে সমাবেশে আসতে দিতেন। আপনার বলা হয়েছে ওখানকার যারা হেফাজত ইসলামের নেতাকর্মীরা ছিলেন তারা জানছেন যে ওনাকে আসতে দেওয়া হচ্ছে না, বা উনি বার্তা প্রেরণ করেছেন যে এখানে বসে পড়া হোক। আপনারা কথাবার্তা বলে ওনাদেরকে এটা অন্যভাবে হ্যান্ডেল করা উচিত ছিল, কারণ সেটাই। তারাও বাংলাদেশের নাগরিক। জি, সেটাই। তারা হয়তো বুঝে হোক না বুঝে হোক, তারা যদি ভুল করে থাকে সরকারের একটা দায়িত্ব আছে, কিন্তু আপনি এটা এড়াতে পারেন না। আমরা একটু শাহরিয়ার কাছে 30 সেকেন্ড শুনি সরকারের দায়িত্ব সম্পর্কে। উনি এড়িয়ে গেলেন খুব চালাকির সাথে। কোন বিষয়ে? বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবেদিন বলেছেন প্রায় 2,500 মানুষ মারা গেছে। এম কে আনোয়ার সাহেব বলেছেন অনেক মানুষ মারা গেছে, শত শত গুম হয়েছে। কিন্তু দুঃখজনক হলো যে এখানে পুলিশ সদস্য নিহত হয়েছে। বিরোধী দলের মাননীয় বিরোধী দলীয় নেত্রী 3 বার প্রধানমন্ত্রী ছিলেন, তিনি পুলিশ প্রশাসনের একজন নিহত হলেও তার একটা স্টেটমেন্ট আসা উচিত ছিল, সেটা আসেনি। সাংবাদিকদের উপরে নির্যাতন হয়েছে, তার ব্যাপারে তাদের কোনো স্টেটমেন্ট আসেনি। তারা পুরো সাংবাদিক সমাজকে মিথ্যেবাদী একটা লেবেল লাগানোর চেষ্টা করছে, এটা খুবই ঠিক না দুঃখজনক। বোধহয়। এটা আমি ঠিক আমি না, কারিয়া বলবো ভাই। যে এই হেফাজতে ইসলামের উপরে আঘাত এসছে, তারা একদিন হরতাল দিয়েছে, কিন্তু আপনারা কেন 2 দিন হরতাল দিলেন? না, না, সেই আমার প্রশ্নটা প্রশ্নটা করতে আপনি হবে। করেছেন। এবং সামনে আলোচনার জন্য না, না। যাই ঘটুক না কেন, আজকে যাই ঘটুক ঢাকাতে, কালকে হাটাজারিতে যাই ঘটুক না কেন, আলোচনায় যে ডাক মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছেন, দয়া করে সেই আপনার ডাক- দল নেত্রীকে না, না, বোঝাবেন। আমরা- আগে সারা বলেছেন। আপনারা তো বলছেন যে শামীম ভাই, শর্ত আপনি দিয়ে একটু আমরা শেষ বলছি। করে দেন, আমাদের জি। আসলে সময় আপনারা শেষ বলছেন যে শেষ সারিয়া একেবারে ভাইয়া তো বলছেন শেষ যে আমরা একেবারে শর্ত দুটো দিয়ে প্রসঙ্গে। আলোচনা করতে একটা হলো চাই। আপনি যে শর্ত না। সোশ্যাল মিডিয়ার কথা বলছিলেন, মনে রাখতে হবে যে আমাদের 5% মতো ইন্টারনেট পেনিট্রেশন, যে মানুষগুলো এই আবেগ দেখাচ্ছেন এবং এই ঝুঁকির মধ্যে পড়ছেন, তারা কিন্তু এখনো আপনার আমার মতো ট্রেডিশনাল মিডিয়া দেখে, এই রেডিও বা টেলিভিশন বা পত্রিকায়। এরা যতদিন দায়িত্ব পালন করবে ততদিন এই গুজবের পরিমাণ কমে আসতে পারবে। আর দ্বিতীয় একটা কথা, আলোচনা বা সংলাপের কোনো বিকল্প এই মুহূর্তে নাই। 2-3টা কারণের মধ্যে এটাই কারণ, বিরোধী দল বিভিন্ন কথা বলবে, আবেগের কথা বলবে, তাদের দাবিও বেশি থাকবে, কিন্তু প্রক্রিয়া চালিয়ে যেতে হবে। আলোচনা- কোনো প্রক্রিয়া যদি আমরা বলতে আলোচনা পারি হতেই হবে। একসাথে। Agree. আপনাদের তিনজনকে অনেক ধন্যবাদ। এই ছিল আজকের বাংলাদেশে দেখাবো আগামীকাল এই সময়। শুভরাত্রি।